এখন এই যে ধারকত্ব থেকে সূত্র যেগুলা আমাদের ব্যতিক্রম সূত্র, মানে আমরা প্রথম প্রাইমারি সূত্র কি পাইছিলাম, সি ইকুয়াল কিউ বাই ভি। এটা আমরা যে কোনো ক্ষেত্রে ইউজ করতে পারবো, কিন্তু যখন বলে দিবে যে সমান্তরাল পাত ধারক, তখন কিন্তু আমাদের সূত্র আলাদা চেঞ্জ হয়ে যাবে। হ্যাঁ, সমান্তরাল পাত ধারক দুইটা সমান্তরাল থাকবে। তো এখানে ত্রিমাত্রিক ভাবে তো দেখানো সম্ভব না, তারপর আমরা ছবি আঁকার চেষ্টা করি। আমাদের দুইটা পাত সমান্তরালই থাকবে, ঠিক আছে? আমরা জাস্ট আঁকার চেষ্টা করলাম। এখন এটার ক্ষেত্রফল, এই যে পাতের ক্ষেত্রফল হচ্ছে আমাদের এ, আমাদের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে আমাদের ডি, ঠিক আছে? এবং এই যে এখানে যে মাধ্যম, দুইটার মাঝখানে যে মাধ্যম, সেটাকে আমরা ধরবো অ্যাপসাইলন, অর্থাৎ অ্যাপসাইলনটা হচ্ছে মাধ্যমের ভেদন যোগ্যতা। এই অধ্যায়ে প্রথমে আমরা অ্যাপসাইলন নিয়ে পড়ছি। অ্যাপসাইলন হচ্ছে আমাদের কি ভেদন যোগ্যতা, তড়িৎ ভেদন যোগ্যতা। তাহলে অ্যাপসাইলন হচ্ছে মাধ্যমের তড়িৎ ভেদন যোগ্যতা। তাহলে খেয়াল করো এখানে আমাদের দূরত্ব দুইটার, এই যে আমাদের দুইটা যত বেশি দূরে থাকবে তত বেশি কি আমরা আধান রাখতে পারবো? দূরে থাকলে আবেশ প্রক্রিয়া ঘটবে না, ঠিক আছে? যত বেশি দূরে থাকবে তত বেশি আমাদের আবেশ প্রক্রিয়া আমাদের ঘটবে না। আবেশীকরণ আমরা পড়ে আসছি। আবেশীকরণের শর্ত হচ্ছে সংস্পর্শ নয় তবে কাছাকাছি রাখতে হবে। সংস্পর্শ নয় তবে কাছাকাছি থাকবে দুইটা বস্তু, এবং দুইটা বস্তু কাছাকাছি থাকলেই তাদের মধ্যে কি হবে? আকর্ষণ হবে। তাহলে এখানে যত বেশি আমাদের দূরত্ব যত বেশি হবে, আমাদের আধান রাখার ক্ষমতা তত বেশি কমবে। অর্থাৎ আমরা বলতে পারি সি সমানুপাতিক 1/d, এটা ব্যস্তানুপাতিক, ঠিক আছে? ডি বেশি তো আমাদের ধারকত্ব কম। এরপরে দেখো পাতের ক্ষেত্রফল, আমরা যত বেশি ক্ষেত্রফল মানে এটা যত বেশি বড় হবে, তাহলে বড় যত বেশি হবে আধান তত বেশি রাখতে পারবো নাকি কম রাখতে পারবো? নর্মাল সেন্স, জায়গা যত বেশি আমাদের রাখার ক্ষমতা তত বেশি হবে। অর্থাৎ এখানে সি সমানুপাতিক এ, ক্ষেত্রফল যত বেশি হবে আমাদের ধারকত্ব তত বেশি হবে। তাহলে এই দুইটা সূত্রকে আমরা সমন্বয় করে আমরা কি পাবো? সি সমানুপাতিক এ ইন্টু 1/d গুণ হবে। তাহলে গুণ হলে কি হবে? সি সমানুপাতিক এ বাই ডি, সমানুপাতিক চিহ্ন উঠালে একটা ধ্রুবক আসবে, এই ধ্রুবকটাই হচ্ছে এখানে অ্যাপসাইলন, ঠিক আছে? তাহলে আমাদের সমান্তরাল পাত ধারকের ধারকত্বের সূত্র হচ্ছে সি ইকুয়াল অ্যাপসাইলন ইন্টু এ বাই ডি। তাহলে কোনো মাধ্যম বলা না থাকলে অ্যাপসাইলনের জায়গায় কি হবে? অ্যাপসাইলন নট। অ্যাপসাইলন নটের মান সবাই জানি কত? 8.854 10^12। বুঝতে পারছি? তাহলে আমরা এই যে সমান্তরাল পাত ধারকের ধারকত্ব বের করতে দিলে এই সূত্র ইউজ করতে হবে। পরবর্তীতে আসো গোলক ধারকের ধারকত্ব। তাহলে জিনিসটা কি? গোলক, গোলকের আমরা এখানে ব্যাসার্ধ, তাহলে খেয়াল করো গোলকের ব্যাসার্ধ যত বেশি হবে, এই যে গোলক যত বড় হবে ব্যাসার্ধ তত বেশি হবে। ব্যাসার্ধ বেশি হলে আধান তত বেশি রাখতে পারবো, তাই না? তাহলে এখানে কথা হচ্ছে সি সমানুপাতিক আর, ব্যাসার্ধ বেশি তো আমাদের ধারকত্ব বেশি হবে। এখানে ডিরেক্ট সমানুপাতিক চিহ্ন উঠে একটা ধ্রুবক আসবে, ধ্রুবকটা হচ্ছে 4πε ইন্টু আর আসবে। তাহলে আমাদের গোলক ধারকের সূত্র হচ্ছে, ধারকত্বের সূত্র সি ইকুয়াল 4πε আর। কোনো মাধ্যম বলা না থাকলে কি হবে? 4π জায়গায় অ্যাপসাইলন নট ইন্টু আর। বুঝতে পারছি? পরবর্তী টপিক হচ্ছে এই যে আমরা আধান সঞ্চয় করার কারণে তাই সে একটা শক্তি লাভ করবে, সেই শক্তিকেই বলতেছে ধারকের সঞ্চিত শক্তি। তার একটা ধারক কতটুকু শক্তি সঞ্চয় করবে সেটা আমরা কিভাবে মেজারমেন্ট করব? আমরা ব্যাটারি, ঠিক আছে, আমাদের ব্যাটারি যত কাজ করবে, যত বেশি কাজ করবে সেটাই তার সঞ্চিত শক্তি হিসেবে পরিগণিত হবে, ঠিক আছে? তাহলে ধারকের ব্যাটারি যত কাজ করবে সেটাই তার সঞ্চিত শক্তি, সেটাই তার কি? সঞ্চিত শক্তি। তাহলে আমাদের সঞ্চিত শক্তি, আমরা বললাম যত কাজ করতেছে ততই সঞ্চিত শক্তি। সঞ্চিত শক্তিকে আমরা ইউ দিয়ে প্রকাশ করব, ঠিক আছে? আমরা জানি ভি ইকুয়াল ডব্লিউ বাই কিউ। তাহলে ডব্লিউ ইকুয়াল আমরা কি জানবো? ভি কিউ। ডব্লিউ ইকুয়াল আমাদের কি? ভি কিউ। তাহলে আমাদের, আমরা বললাম ডব্লিউ কৃত কাজের সমান কি হবে? সঞ্চিত শক্তি। তাহলে ইউ ইকুয়াল হবে ডব্লিউ। তাহলে একটা ধারক সিস্টেমে অনেকগুলো ধারক থাকবে এবং অনেকগুলো ধারকের বিভব পার্থক্য সেম হবে না। তাহলে এখানে কি করতে হবে? ইন্টিগ্রেশন করতে হবে, অর্থাৎ ডব্লিউ ইকুয়াল ইন্টিগ্রেশন, আমরা জানি ডব্লিউ ইকুয়াল ভি কিউ। তাহলে কিউকে আমরা একটু বড় হাতে লিখবো, তাহলে এখানে হচ্ছে বড় হাতের কিউ, আর বিভব পার্থক্য যেহেতু চেঞ্জ হচ্ছে জন্য ডিভি, ঠিক আছে? ডিভি মানে ক্ষুদ্র অংশের বিভব।
তাহলে আমাদের কিউ ইকুয়াল আমরা কি জানি, সি ইকুয়াল হচ্ছে কিউ বাই ভি, তাহলে কিউ ইকুয়াল হবে সি ভি, কিউ এর জায়গায় সি ভি আসবে। সি হচ্ছে এখানে কি ধারকত্ব ধ্রুবক থাকবে, ধারকত্ব বাইরে চলে আসবে, বিভব পার্থক্য ভিতরে থাকবে কারণ চেঞ্জ হচ্ছে, এখানে ইন্টিগ্রেশন করলে আসবে ভি স্কোয়ার বাই টু। তাহলে আমাদের ধারকত্বের প্রথম সূত্র হচ্ছে হাফ সি ভি স্কোয়ার, সি হচ্ছে সঞ্চিত শক্তির প্রথম সূত্র হচ্ছে হাফ সি ভি স্কোয়ার, সি হচ্ছে ধারকত্ব, বি হচ্ছে আমাদের কি বিভব পার্থক্য। এখন এখানে আরো দুইটা সূত্র আসবে, আমরা প্রথম সূত্র পাইছি ইউ ইকুয়াল হাফ সি ভি স্কোয়ার, তাই না? এখন আমরা জানি সি ইকুয়াল আমাদের কি কিউ বাই ভি, তাহলে এখানে সি এর জায়গায় যদি আমরা কিউ বাই ভি বসাই তাহলে কি আসবে, যে ভি স্কোয়ার একটা ভি থাকবে, তাহলে ইউ ইকুয়াল হাফ কিউ ভি। তাহলে এখানে আমাদের 2 নাম্বার সূত্র হচ্ছে ইউ ইকুয়াল হাফ কিউ ভি, 1 নাম্বার হচ্ছে ইউ ইকুয়াল হাফ সি ভি স্কোয়ার। এরপর হচ্ছে আমাদের 3 নাম্বার সূত্র। 3 নাম্বার সূত্র কি, এই যে আমাদের আর কিছুই না, এখানে ভি কে রিপ্লেস করবো, তাহলে ভি ইকুয়াল আমরা কি লিখতে পারি কিউ বাই সি, তাহলে ভি ইকুয়াল কিউ বাই সি লিখলে আমাদের পরবর্তী সূত্র কি আসবে, আমাদের পরবর্তী সূত্র আসবে কিউ কি হবে কিউ স্কোয়ার ডিভাইডেড বাই সি, এটা হচ্ছে আমাদের 3 নাম্বার সূত্র। তাহলে আমাদের ধারকের 3টা সূত্র পাইলাম, ইনফরমেশন দেওয়া সাপেক্ষে যে কোনো একটা ইউজ হবে। এখন আমরা বলে রাখি যেটা, এই যে ধারক কোথায় কাজ করবে, আমরা কারেন্ট হচ্ছে 2 প্রকার আমরা জানি, এবং সেটা সেমিকন্ডাক্টর অধ্যায়ে ডিটেলস পড়া হবে, এখানে ডিটেলস পড়ার দরকার নেই। আমাদের একটা হচ্ছে এসি কারেন্ট আর একটা হচ্ছে ডিসি কারেন্ট, তাই না? এসি কারেন্ট হচ্ছে দিক পরিবর্তন করবে, দিক পরিবর্তী কারেন্ট, আর এটা হচ্ছে দিক অপরিবর্তী বা একমুখী কারেন্ট, ঠিক আছে? তাহলে আমাদের এই ধারকটা শুধুমাত্র কাজ করবে এসি কারেন্টে, এই বেসিকটা আমাদের ক্লিয়ার রাখতে হবে। তাহলে ধারক শুধুমাত্র এসি কারেন্টে কাজ করে, এসি কারেন্টে কাজ করে, এই জিনিসটা আমরা মনে রাখবো। এবং যদি আমাদের ডিসিতে কাজ করতে হয়, ডিসিকে আমাদের এসি করে নিতে হবে, ঠিক আছে? এবং ধারক ডিসিকে এসিতে কনভার্ট করতে সক্ষম, তাহলে আমরা এই জিনিসটা খেয়াল রাখবো। এখন পরবর্তীতে একটা ম্যাথ দেখার চেষ্টা করি। এখানে বলা হচ্ছে একটি সমান্তরাল পাত ধারকের প্রতিটি পাতের ক্ষেত্রফল দেওয়া আছে 200 সেন্টিমিটার স্কোয়ার, মধ্যবর্তী দূরত্ব দেওয়া আছে, ধারকটি 500 ভোল্ট উৎসের সাথে সংযোগ করা হলে সঞ্চিত শক্তি। তাহলে এখানে আমাদের কি বের করতে বলছে, ইউ বের করতে বলছে, সঞ্চিত শক্তি বের করতে বলছে, তাই না? তাহলে আমাদের দেখো, আমরা বলছি ইনফরমেশন দেওয়া সাপেক্ষে কি দেওয়া আছে, ভি দেওয়া আছে 500 ভোল্ট, আমাদের এই যে এটা সমান্তরাল পাত ধারকের সি বের করতে হবে আগে। তাহলে সমান্তরাল পাত ধারকের সি এর সূত্র কি, কোনো মাধ্যম বরানের এই জন্য অ্যাপসাইলন নট এ বাই ডি, তাই না? এটা আমরা একটু আগে পড়ে আসছি। তাহলে 8.854 10^12, ক্ষেত্রফল হচ্ছে এই যে 200 সেন্টিমিটার স্কোয়ার থেকে মিটার স্কোয়ার নিতে হবে, কত দিয়ে গুণ হবে, 10^4 দিয়ে গুণ হবে, দূরত্ব হচ্ছে 0.4 সেন্টিমিটার থেকে মিটারে নিতে হবে। এটা করলে আমরা কি পেয়ে যাব, সি পেয়ে যাব। তাহলে আমাদের সূত্র হবে ইউ ইকুয়াল হাফ সি ভি স্কোয়ার, সি যেটা বের করবো সেটা আসবে, ভি বলা হচ্ছে 500 ভোল্টেজ, মান বসাইলেই আনসার পেয়ে যাবা, ঠিক আছে? ইনফরমেশন দেওয়ার সাপেক্ষে আমাদের যে কোনো একটা সূত্র ইউজ হবে। পরবর্তী টপিক হচ্ছে তড়িৎ ধারকের সংযোগ, ঠিক আছে? তারা আমাদের ধারক জিনিসটা কি করে, মেনলি আমাদের আধান সঞ্চয় করে, এবং এখানে আমাদের শ্রেণী সমবায় থাকতে পারে, সমান্তরাল সমবায়ও থাকতে পারে। তাহলে প্রথমে আসো শ্রেণী সমবায়, তাহলে ধারকত্বের শ্রেণী সমবায়। তাহলে শ্রেণী সমবায় আমাদের আমরা রোধের সমবায় তোমরা আশা করি জানো, তাই না? আমরা কখন সেটাকে শ্রেণী বলবো, কখন সমান্তরাল বলবো। এখন এখানে হচ্ছে রোধের জায়গায় কি থাকবে, এখানে রোধের জায়গায় থাকবে আমাদের এই যে ধারকগুলা, রোধের জায়গায় থাকবে ধারকগুলা। তো এই যে অনেকগুলা ধারক আমাদের একসাথে যুক্ত থাকবে, সেটা আমাদের একটার পর একটা যদি থাকে সেটাকে আমরা বলবো হচ্ছে শ্রেণী সমবায়। এখানে C1 C2 C3 C4 4টা ধারক আমাদের কিসে আছে, শ্রেণীতে আছে। তারা আমরা কিন্তু জানি শ্রেণী সমবায় আমাদের তড়িৎ প্রবাহ সেম থাকে নাকি ভোল্টেজ সেম থাকে, বলো তো? শ্রেণী সমবায়ে আমাদের তড়িৎ প্রবাহ আই সেম থাকে, অর্থাৎ প্রত্যেকটা রোধে আমরা আই সেম পেয়েছিলাম। তাহলে এখানে হচ্ছে ধারকত্বেও কি হবে, আই সেম থাকবে।
আই সেম থাকবে, তাই না? তার আই যদি সেম থাকে, আমরা জানি কিউ আই ইকুয়াল কিউ বাই টি। তাহলে দেখো আমাদের আই সেম থাকলে কিউও সেম থাকবে, অর্থাৎ প্রত্যেকটা ধারকে আমাদের সেম আধান থাকবে, কিউ আমাদের সেম। বুঝতে পারতেছি? আমাদের শ্রেণীর সমবায়, ধারকের শ্রেণী সমবায়ে প্রত্যেকটা ধারকে আমাদের তড়িৎ প্রবাহ সেম থাকবে, আমাদের চার্জের পরিমাণটাও সেম থাকবে। তাহলে এখানে আমাদের তুল্য ধারকত্ব, শ্রেণীর সমবায়ে তুল্য ধারকত্ব আমরা কিভাবে বের করব? শ্রেণীর সমবায়ে তুল্য ধারকত্ব হচ্ছে রোধের উল্টো, ঠিক আছে? রোধে আমরা আর এস ইকুয়াল আর ওয়ান প্লাস আর টু যোগ করে ফেলছি, কিন্তু শ্রেণীর সমবায়ে ধারকের শ্রেণীর সমবায় এটা সমান্তরালের জিনিসটা এখানে আসবে। ওয়ান বাই সি এস ইকুয়াল ওয়ান বাই সি ওয়ান প্লাস ওয়ান বাই সি টু প্লাস ওয়ান বাই সি থ্রি যতগুলো থাকে। তাহলে এখানে কিন্তু রোধের উল্টো জিনিসটা হবে, এটা কিন্তু ভুল করা যাবে না। এর পরবর্তীতে আমরা আসো সমান্তরাল সমবায়, ধারকের সমান্তরাল সমবায়। ধারকের সমান্তরাল সমবায় হচ্ছে আমরা কিভাবে চিনব? এই যে আমাদের অনেকগুলো ধারক, সবগুলার এক প্রান্ত একটা সাধারণ বিন্দুতে মিলিত হবে, তাই না? আরেক প্রান্ত আরেকটা সাধারণ বিন্দুতে মিলিত হবে। সবগুলার এক প্রান্ত একটা সাধারণ বিন্দুতে, আরেক প্রান্ত আরেকটা সাধারণ বিন্দুতে মিলিত হবে, সেটাই হচ্ছে আমাদের কি? সমান্তরাল ধারক। তাহলে আমাদের এই সমান্তরালে আমরা কি সেম থাকে? আমাদের বিভব পার্থক্য ভি সেম থাকবে। তাহলে দুইটা কথা কিন্তু ভুল করা যাবে না, শ্রেণীতে আই সেম আর সমান্তরালে আমাদের ভি সেম থাকবে, প্রত্যেকটা ধারকে আমাদের বিভব পার্থক্য সেম থাকবে। এখন আমাদের সমান্তরাল ধারকে আমাদের তুল্যরোধ কীভাবে বের করব? ওই যে রোধের উল্টো জিনিসটা এখানে আসবে, শ্রেণীটা চলে আসবে এখানে, সিপি ইকুয়াল সি ওয়ান প্লাস সি টু প্লাস সি থ্রি, ডিরেক্ট যোগ করে দিব আমরা সমান্তরাল সমবায়। তো এখন আমাকে বলো তো কোন সমবায়, ধারকের কোন সমবায়ে সর্বোচ্চ তুল্য ধারকত্ব পাবো আমরা? এই যে দেখো এখানে ডিরেক্ট যোগ করে দিচ্ছি, আর শ্রেণী সমবায় আমাদের ইনভার্স হয়ে যাচ্ছে, তাহলে অবশ্যই আমরা ডিরেক্ট যেখানে যোগ করতেছি সেখানেই তুল্য ধারকত্ব বেশি আসবে। তাহলে তুল্য ধারকত্ব যেখানে বেশি সেখানে সঞ্চিত শক্তি বেশি থাকবে নাকি কম থাকবে? তুল্য ধারকত্ব যেখানে বেশি সেখানেই সঞ্চিত শক্তি বেশি, অর্থাৎ আমাদের মন্তব্য হচ্ছে ধারকের সমান্তরাল সমবায়ে সঞ্চিত শক্তি আমরা বেশি পাবো, ঠিক আছে? সঞ্চিত শক্তি আমরা বেশি পাবো, এই কথাটা আমরা খেয়াল রাখবো, ঠিক আছে? তাহলে এই যে এখানে একটা ম্যাথ দেওয়া হয়েছে, প্রশ্নটা সবাই দেখার চেষ্টা করো। আমাদের তিনটা ধারক বলা আছে এখানে, এবং 2 মাইক্রোফ্যারাডে, 4 মাইক্রোফ্যারাডে, 4 মাইক্রোফ্যারাডে, এবং সেটা 12 ভোল্ট ব্যাটারির সাথে সংযুক্ত। বলছে সঞ্চিত শক্তি। তাহলে সঞ্চিত শক্তির আমরা অনেকগুলো সূত্র জানি, আমরা বলেছি ইনফরমেশান দেওয়া সাপেক্ষে যে কোনো একটা ইউজ হবে। তাহলে আমাদের এখানে কি ভি ইকুয়াল 12 ভোল্ট দেওয়া আছে, এবং সি ওয়ান সি টু সি থ্রি, অর্থাৎ সি আমাদের এস বের করতে হবে, তুল্য ধারকত্ব এখানে বের করতে হবে। তাহলে আমাদের সি আর ভি আমরা জানি, সি এবং ভি নিয়ে সঞ্চিত শক্তির যে সূত্র ইউ ইকুয়াল হাফ সি ভি স্কোয়ার, তাই না? এই সূত্র ইউজ হবে। তাহলে সি এস এখন কি বের করতে হবে, তাই না? তাহলে 1 বাই সি এস ইকুয়াল 1 বাই সি ওয়ান প্লাস 1 বাই সি টু। আমরা একটু আগেই পেয়েছি শ্রেণী সমবায়ে ধারকের তুল্য যে ধারকত্ব, সেটা এই সূত্র দিয়ে আমরা বের করার চেষ্টা করব। তাহলে এখানে কত আছে? এখানে আচ্ছা এখানে তিনটা, 1 বাই সি থ্রি হবে, তাহলে 1 বাই টু 1 বাই ফোর প্লাস 1 বাই ফোর, তাই না? তাহলে এখানে লসাগু কত? 4 আসবে। তাহলে এখানে আমাদের কী হবে? 4 বাই ফোর ইকুয়াল 1। তাহলে সি এস ইকুয়াল আমাদের 1 মাইক্রো ফ্যারাডে, 1 মাইক্রো থেকে কিসে নিতে হবে? মাইক্রো ইকুয়াল হচ্ছে 10⁻6 ফ্যারাডে। তো এটা কিন্তু আমরা কি সি এস পেয়ে গেছি। তাহলে আমরা এখানে কি বসাই দিব? ওই যে সি এর মান হচ্ছে আমাদের 1 ইন্টু 10⁻6, ভি এর মান হচ্ছে আমাদের 12, স্কোয়ার করে দিলে আমরা পেয়ে যাব 7.2 10⁻5 জুল। এটাই হচ্ছে আমাদের সঞ্চিত শক্তি। বুঝাইতে পারছি? এরপর আমরা যদি আরেকটা ম্যাথ দেখি, প্রশ্নটা সবাই পড়ার চেষ্টা করো। কি বলা হচ্ছে? দুইটা ধারকত্ব দেওয়া আছে এবং বলছে দুইটা ধারক শ্রেণীতে যুক্ত করলে এবং দুই প্রান্ত 40 ভোল্টের ব্যাটারির সাথে সংযুক্ত করলে এটি কত চার্জ গ্রহণ করবে। অর্থাৎ এখানে কিউ এর মান বের করতে বলছে, তাই না? কিউ এর মান এখানে বের করতে বলছে। তাহলে আমাদের কি দেওয়া আছে? ভি হচ্ছে আমাদের 40 ভোল্ট দেওয়া আছে এবং দুইটা শ্রেণীতে, তাহলে আমাদের কি সিএস 1 বাই সিএস হিসেবে বের করতে হবে, 1 বাই 12 প্লাস 1 বাই 24, ঠিক আছে?
তাহলে এখানে আমাদের সিএস ইকুয়াল কত আসবে, 8 আসবে, 8 মাইক্রো ফ্যারাডে। তাহলে এখানেও হচ্ছে মাইক্রো ভাঙাতে হবে 10⁻6 ফ্যারাডে। তাহলে আমরা জানি, আমরা কি জানি, সি ইকুয়াল আমাদের কিউ বাই ভি। তাহলে কিউ ইকুয়াল আমরা সি ভি, যেহেতু কিউ বের করতে বলছে, আধান বের করতে বলছে, সি পাইসি কত 8 × 10⁻6। ভি কত আমাদের, ভি হচ্ছে এই যে ভোল্টেজ দেওয়া হচ্ছে 40 ভোল্ট, 40 ভোল্ট দেওয়া আছে। তাহলে ক্যালকুলেট করলে কিন্তু পেয়ে যাবা কত আধান এখানে আমাদের গ্রহণ করবে। তো এটা গেল ধারকের সমবায়। এখন এই যে আমরা অনেক প্রকারের ধারক পাবো, ঠিক আছে, ধারকের প্রকারভেদের মধ্যে আমরা অনেকগুলো ধারক পাবো। সেই ধারকগুলোর মধ্যে যে মাধ্যম ইউজ হবে, অর্থাৎ যে পরাবৈদ্যুতিক মাধ্যম ইউজ হবে, সেটা কিন্তু এমসিকিউতে লাগবে। যে প্রথমে যে ধারকটা পাবো সেটার নাম হচ্ছে আমাদের পরিবর্তনীয় ধারক। সেটার নাম কি, পরিবর্তনীয় ধারক, বা এটাকে বলা হয় বায়ু ধারক। পরিবর্তনীয় ধারক বা বায়ু ধারক। এখন এটা বেসিক কথা যদি বলতে চাই, এই ধারকে আমাদের কি থাকবে, এই ধারকে হচ্ছে 2 সেট ধাতব পাত থাকে। পরিবর্তনীয় ধারকে আমাদের 2টা সেট, ঠিক আছে, 2টা সেট ধাতব পাত থাকবে। আচ্ছা, তাহলে এখানে আমাদের মেইন কথা জানার বিষয় যে পরাবৈদ্যুতিক মাধ্যম হিসেবে এখানে কি ব্যবহার হয়। সোজা কথা, বায়ু ধারকে পরাবৈদ্যুতিক মাধ্যম থাকবে কি, বায়ু। তাহলে এটা ভুল হওয়ার সম্ভাবনা কম। আমাদের মনে রাখতে হবে বায়ু ধারকের আরেক নাম কিন্তু পরিবর্তনীয় ধারক। এরপরে আসো, আরেকটা ধারকের নাম হচ্ছে অব্রধারক, ঠিক আছে, অব্রধারক। তাহলে অব্রধারকে পরাবৈদ্যুতিক মাধ্যম হচ্ছে অব্র, নামের সাথে মিল থাকবে, অব্র। এরপরে হচ্ছে আমাদের কাগজ ধারক, ঠিক আছে, কাগজ ধারক। এখানে আমাদের পরাবৈদ্যুতিক মাধ্যম ফ্যারাফিন, ঠিক আছে, যেটা অ্যালকিন। এই ফ্যারাফিনে ভেজানো মোম, ঠিক আছে, ফ্যারাফিনে ভেজানো মোম হচ্ছে আমাদের কাগজ ধারকের মাধ্যম, ঠিক আছে। এরপরে আরও ধারক আছে আমাদের তড়িৎ বিশ্লেষক ধারক। তড়িৎ বিশ্লেষণের যে ধারক, তড়িৎ বিশ্লেষক ধারক, এখানে আমাদের পরাবৈদ্যুতিক মাধ্যম হচ্ছে অ্যালুমিনা, ঠিক আছে, Al2O3, অ্যালুমিনা। এছাড়া আমাদের এখানে আরও থাকতে পারে অ্যালুমিনিয়াম বোরেট, ঠিক আছে, অ্যালুমিনার সাথে আমাদের থাকতে পারে অ্যালুমিনিয়াম বোরেট। এরপরে আসো, আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে সিরামিক ধারক, ঠিক আছে, সিরামিক ধারক। পরবর্তী ধারক হচ্ছে আমাদের সিরামিক ধারক। এখানে আমাদের পরাবৈদ্যুতিক মাধ্যম হচ্ছে বেরিয়াম স্ট্রনশিয়াম, ঠিক আছে, বেরিয়াম, তারপর হচ্ছে আমাদের স্ট্রনশিয়াম টাইটানেট। তাহলে যেই মাধ্যমটা থাকবে সেটা হচ্ছে বেরিয়াম স্ট্রনশিয়াম টাইটানেট। এটা একটা যৌগ, তার নাম হচ্ছে বেরিয়াম স্ট্রনশিয়াম টাইটানেট। এবং বলা হচ্ছে এই যে বেরিয়াম স্ট্রনশিয়াম টাইটানেট, এটার পরাবৈদ্যুতিক যে ধ্রুবক, অর্থাৎ ডাইইলেকট্রিক ধ্রুবক, ঠিক আছে, কে এর মান যেটা আর কি, কে হচ্ছে বলা হয় ডাইইলেকট্রিক ধ্রুবক। আমরা কিন্তু পড়ছি প্রথমে অধ্যায়ে, প্রথমেই পড়ছি ডাইইলেকট্রিক ধ্রুবক, অর্থাৎ এই জিনিসটা ডাইইলেকট্রিক ধ্রুবকের মান খুব বেশি, ঠিক আছে, খুব বেশি। এই ইনফরমেশনটাও আমাদের রাখতে পারে। তো এই গেল হচ্ছে আমাদের মাধ্যম। এখন আমরা কোন ধারককে কি কি কাজে, আমাদের প্র্যাকটিক্যালি আমাদের দৈনন্দিন কি কি কাজে আমরা ইউজ করব সেটা জানাও জরুরি, ঠিক আছে। আমরা স্পেসিফিক কথাবার্তা আমরা পড়ার চেষ্টা করব, হাবিজাবি পড়ার চেষ্টা করব না। যত বেশি পড়ব তত আমাদের লোড বেশি হবে এবং মনে থাকবে না। আমরা স্পেসিফিক মনে রাখার চেষ্টা করব। তো প্রথমেই আসো আমরা বললাম প্রথম কি ছিল, বায়ু ধারক বা পরিবর্তনীয় ধারক, তাই না। এই ধারক আমরা কোন কাজে ইউজ করব, আমাদের যে বেতার যন্ত্র আছে, ঠিক আছে, ওইখানে টিউনিংয়ের কাজে, অর্থাৎ বেতার গ্রাহক যন্ত্রের টিউনিংয়ের কাজে আমরা বায়ু ধারককে ইউজ করব। জাস্ট এই কথাটা মনে রাখবো বায়ু ধারক সম্পর্কে। পরবর্তীতে হচ্ছে কাগজ ধারক। কাগজ ধারক কোন কাজে ইউজ হবে, এটা হচ্ছে আমাদের ইলেকট্রনিক যে বর্তনীগুলো আছে, ঠিক আছে, আমাদের ইলেকট্রনিক বর্তনীতে আমাদের টিউন সার্কিটে, ঠিক আছে, টিউন সার্কিটে এটা ইউজ হবে। এরপরে আসো আমরা পড়ছিলাম অব্রধারক, ঠিক আছে, অব্রধারক হচ্ছে আমাদের, এটাও বেতার গ্রাহক যন্ত্রে ইউজ করা হবে। তাহলে বেতার গ্রাহক যন্ত্রে টিউনিংয়ের কাজে যদি আসে তাহলে আমরা কিন্তু আনসার থাকবো বায়ুধারক। আর শুধু বেতার গ্রাহক যন্ত্রে ব্যবহার করা হয় কোনটি, সেটা হচ্ছে অব্রধারক।
ঠিক আছে। আচ্ছা, আমরা পরিবর্তনীয় বা বায়ু ধারকে বলছিলাম এখানে 2টা সেট ধাতব পাত থাকবে। আর এই যে আমাদের অব্রধারক, যেটা অব্রধারকের আরেকটা নাম হচ্ছে, আমরা মনে রাখতে হবে, স্থির মান। স্থির মান ধারক। অব্রধারকের আরেকটা নাম হচ্ছে স্থির মান ধারক। এই অব্রধারকে আমাদের থাকবে টিনের পাত। ঠিক আছে, তাহলে এই ধারকে আমাদের টিনের পাত থাকে, এবং এই টিনের পাতের সাথে একটা জিনিস আমাদের থাকে, সেটা হচ্ছে মোমে ডুবানো কাগজ। ঠিক আছে, তাহলে আমাদের এখানে এই যে টিনের পাতের মাঝে মাঝে কি থাকবে, মোমে ডুবানো কাগজ থাকবে। এই কথাগুলো আমরা মনে রাখার চেষ্টা করব। আরও তো আছে, আরেকটা হচ্ছে আমাদের তড়িৎ বিশ্লেষক ধারক রয়ে গেছে। তড়িৎ বিশ্লেষক ধারক আমরা কোন কাজে ইউজ করব? তড়িৎ বিশ্লেষক ধারক, তো এটা থেকে কিন্তু বারবার আসছে, সেটা হচ্ছে আমাদের বেতার গ্রাহক যন্ত্রে প্রচুর পরিমাণে ব্যবহৃত হয় কোন ধারক? এই প্রশ্নটা যদি আসে তাহলে কিন্তু দাগাতে হবে তড়িৎ বিশ্লেষক। কারণ বেতার গ্রাহক যন্ত্রে আমরা পেয়ে গেছে যে বায়ু ধারকও ইউজ করা হয়, আমাদের অব্রধারকও সেটাতে ইউজ করা হয়, কিন্তু যদি বলে বেতার গ্রাহক যন্ত্রে আমাদের প্রচুর পরিমাণে কোন ধারকটা ইউজ করা হয়, সেটা হচ্ছে আমাদের এই যে তড়িৎ বিশ্লেষক ধারক। ঠিক আছে, এই কথাগুলো আমরা মনে রাখার চেষ্টা করব। আচ্ছা, এখানে একটা ম্যাথ দেখতে পাচ্ছি আমরা, ম্যাথটা সবাই পড়ার চেষ্টা করি। কি বলা হচ্ছে, দুইটা ধারককে সমান্তরাল এবং শ্রেণীতে যুক্ত করলে তুল্য ধারকত্ব 9 মাইক্রোফ্যারাডে এবং 2 মাইক্রোফ্যারাডে। ধারক দুটির ধারকত্ব অর্থাৎ C1 এবং C2 বের করতে বলছে আমাদেরকে, তাই না? তাহলে প্রথমে আমরা সমান্তরালে যুক্ত করতে হবে, তারপর শ্রেণীতে, এটাই তো বলছে। হ্যাঁ, তাহলে আমাদের সিপি ইকুয়াল, আমরা প্রথমে সমান্তরালে যুক্ত করি। সিপি ইকুয়াল আমাদের, আমরা কি জানি, সিপি ইকুয়াল C1 প্লাস C2। আমাদের কি সিপিতে মানে সমান্তরালে যে তুল্য ধারকত্ব, সেটার মান দেওয়া আছে 9 মাইক্রোফ্যারাডে, তাই না? সেটার মান কিন্তু 9 মাইক্রোফ্যারাডে দেওয়া আছে। তাহলে 9 ইকুয়াল C1 প্লাস C2, এটা আমরা পাই, এটাকে 1 নাম্বার দিব। এরপর আমরা 1/CS ইকুয়াল 1/C1 প্লাস 1/C2। তাহলে আমাদের এখানে এই যে CS ইকুয়াল আমরা কি পাবো, আমরা যদি এখানে রসাগু করার চেষ্টা করি, ঠিক আছে, আমরা উল্টাই দিলাম, ডিরেক্ট উল্টাই দিলাম, এই দুইটাকে রসাগু করে ডিরেক্ট উল্টাই দিলাম, 1/CS-কে উল্টাই দিলাম। তাহলে এখানে আমাদের CS এর মান দেওয়া আছে। CS এর মান কত দেওয়া আছে আমাদের? এই যে 2 মাইক্রোফ্যারাডে দেওয়া আছে। তাহলে আমরা হচ্ছে কি লিখতে পারি, যে 2 ইকুয়াল C1 C2 প্লাস C1 C2। তাহলে এখানে আমাদের যদি আমরা আর গুণন করি, C1 C2 ইকুয়াল আমাদের 2 ইন্টু C1 প্লাস C2, বুঝতে পারতেছি? তাহলে এখানে আমাদের এই যে একটু আগে আমরা 1 নাম্বারে কি লিখছিলাম দেখো, C1 প্লাস C2 ইকুয়াল কত? 9। তাহলে এখানে C1 প্লাস C2 এর মান কত বসাই দিব? আমরা 9 বসাই দিব, এটা একটু আগে পাইছি। তাহলে C1 C2 ইকুয়াল 2 ইন্টু 9 ইকুয়াল 18। তাহলে C1 C2 এর মান আমরা 18 পাইছি, এটা 2 নাম্বার দিব, তাই না? তাহলে আমাদের কাছে C1 প্লাস C2 এর মান আছে। আমাদের যদি C1 মাইনাস C2 এর মান থাকে, তাহলে আমরা এই দুইটাকে কি করে দিব, অপনয়ন পদ্ধতিতে বা যোগ বিয়োগ করে দিলে আমরা পেয়ে যাব। আমরা C1 মাইনাস C2 এর মান বের করব, অর্থাৎ A মাইনাস B হোল স্কোয়ার মান যদি বের করতে হয়, তাহলে কি করতে হবে আমাদের? A প্লাস B হোল স্কোয়ার মাইনাস 4AB, এই সূত্র ইউজ করতে হবে। 19-এর যে এখানে সূত্রগুলো চলে আসছে, তাই না? তাহলে A মাইনাস B, C1 মাইনাস C2 এর মান বের করব। সূত্র হচ্ছে C1 প্লাস C2 হোল স্কোয়ার মাইনাস 4C1 C2। C1 মাইনাস C2 এ পাশে থাকবে, ওই পাশে রুট হিসেবে যাবে স্কোয়ার। C1 প্লাস C2 এর মান কত বের করছি আমরা? 9 স্কোয়ার মাইনাস এই যে C1 C2 এর মান 18, 4 ইন্টু 18। তাহলে এখানে আমরা C1 মাইনাস C2 পেয়ে যাব 3 মাইক্রোফ্যারাডে, এটাকে আমরা দিব 3 নাম্বার। তাহলে আমরা বলছি C1 প্লাস C2 আছে আর C1 মাইনাস C2 বের করছি। তাহলে এখন কি করবা, 1 যোগ 3 হতে পাই, 1 যোগ 3 হতে পাই, তাহলে করলে আমরা কিন্তু পেয়ে যাব। তাহলে C1 প্লাস C2 আমরা পাইছি 9, আর C1 মাইনাস C2 হচ্ছে আমাদের 3। তাহলে এই যে C2 কাটা, 2C1 ইকুয়াল আমাদের হচ্ছে 12। তাহলে C1 ইকুয়াল আমাদের 6 মাইক্রোফ্যারাডে। ঠিক আছে, এই C1 এর মান আমরা 1 নাম্বারে বসালে C2 পেয়ে যাব। ঠিক আছে, 3 মাইক্রোফ্যারাডে। আশা করছি বুঝতে পেরেছ। ঠিক আছে,
এভাবে আমরা বের করার চেষ্টা করব। এখন আমাদের একটা শর্টকাট এখানে কাজে লাগবে, সেটা হচ্ছে দেখো এই ম্যাটটা দেখো, এই ম্যাটটাতে আমাদের শর্টকাট কাজে লাগবে। কি বলা হচ্ছে সমান ধারকত্ব, তাহলে C1 C2 এগুলোর মান সমান। সমান ধারকত্বের 4টা ধারকের শ্রেণী সমবায় থাকাকালীন ধারকত্ব সমান্তরাল ধারকত্বের কত গুণ? বুঝতে পারছি, C1 C2 C3 C4 4টা ধারকের মানই আমাদের সমান হবে। ঠিক আছে, 10 10 10 10 এভাবে যদি 10 করে হয় সমান হবে। তাহলে প্রথমে হচ্ছে আমাদের এই যে শ্রেণীতে যুক্ত করতে বলছে, এটা তুল্য ধারকত্ব যেটা পাবো সেটা সমান্তরালের কত গুণ। তাই এই জিনিসগুলো MCQতে আসলে আমরা ডিরেক্ট কী করব, আমরা শর্টকাট ইউজ করব। শর্টকাটটা হচ্ছে CP = N² CS। এই শর্টকাটটা ভালোভাবে মনে রাখার চেষ্টা করব। তাহলে CP হচ্ছে আমাদের সমান্তরালের তুল্য ধারকত্ব, সেটা N² × CS। CS হচ্ছে শ্রেণীতে তুল্য ধারকত্ব, ঠিক আছে। N হচ্ছে আমাদের ধারক সংখ্যা, কয়টা ধারক থাকবে সেই ধারক সংখ্যা হচ্ছে N, ঠিক আছে। N হচ্ছে ধারক সংখ্যা। তারা আমরা শ্রেণীতে যেটা সেটা কত গুণ সেটা বের করতে বলছে। তাহলে শ্রেণীরটা আমরা এই পাশে নিয়ে আসবো। CS ইকুয়াল কী হবে 1/N² CP। আমরা CSকে পাশে নিয়ে আসছি। তাহলে আমাদের ধারক কয়টা বলছে এখানে, 4টা ধারক, তার মানে N এর মান 4 তার মানে হবে 1/16। তাহলে আমাদের এই যে শ্রেণীতে যে তুল্য ধারকত্ব সেটা সমান্তরাল তুল্য ধারকত্বের 1/16 গুণ। বুঝতে পেরেছি, 1/16 গুণ। তাহলে শর্টকাটটা মনে রাখার চেষ্টা করব সবাই। আচ্ছা, এখন এই যে শ্রেণী সংযোগ এবং সমান্তরাল সংযোগে আমরা আগেই পার্থক্য বলে ফেলছি, তারপরে একটু মনে করায় দেওয়া। কি মনে করায় দেওয়া, আমাদের এই যে আমরা বলেছিলাম ধারকের বা যে কোনো রোধ বা যে কোনো ধারক হোক, সেখানে শ্রেণী সমবায় আমাদের I সেম থাকবে, তাই না। I সেম থাকবে, তড়িৎ প্রবাহ প্রত্যেকটা ধারকে সেম থাকবে, আর সমান্তরালে আমাদের V সেম থাকবে। তাহলে বলেছিলাম I = Q/T। আমাদের I সেম হলে Q সেম হবে, প্রত্যেকটা ধারকে আমাদের সমান পরিমাণ আধান থাকবে, কিন্তু এখানে Q ভিন্ন হবে, ঠিক আছে, এখানে Q ভিন্ন হবে। তাহলে আমরা কেন এই কথাগুলো আনতেছি আমরা একটু পরেই বুঝবো। এখন আমরা জানি Q = আমাদের CV, এটা আমরা জানি। তাহলে আমাদের শ্রেণী সমবায়ে I সেম হওয়ার কারণে আমাদের Q সেম হয়ে যাচ্ছে, তার মানে Q হচ্ছে কনস্ট্যান্ট, তাই না। শ্রেণী সমবায়ে আমরা CV = Q এর জায়গায় কনস্ট্যান্ট লিখতে পারি। কনস্ট্যান্ট লিখলে আমরা একটা সূত্র পেয়ে যাচ্ছি, সেটা হচ্ছে C1 V1 = C2 V2, ঠিক আছে, CSV = আমাদের এই যে Q। এটা কিন্তু শ্রেণীর সমবায়ে প্রযোজ্য, ধারকের শ্রেণী সমবায়ে এই সূত্রটা প্রযোজ্য হবে। কখন প্রযোজ্য হবে, যখন তোমাকে স্পেসিফিক্যালি বলবে। দেখো আমরা একটা প্রশ্ন যদি দেখি, এটা দেখলে বুঝে ফেলবা। আমাদের যদি বলে যে এই যে C2 ধারকটির মধ্যে দু প্রান্তের বিভব পার্থক্য বের করতে বলছে, C2 স্পেসিফিক করে বলছে, যখন টোটাল বর্তনীর কথা না বলে স্পেসিফিক ধারক বা স্পেসিফিক রোধ এই জিনিসগুলো বলবে, তখনই কিন্তু আমাদের এই যে এই সূত্রগুলো ইউজ করতে হবে। বুঝাইতে পেরেছি। তাহলে আমাদের স্পেসিফিক যদি বলে C2-তে বা C1-এ আমাদের হচ্ছে ভোল্টেজ বের করো, তখন আমরা এই যে এই সম্পর্ক থেকে আমরা বের করার চেষ্টা করব। এরপরে সমান্তরালে আমরা ভোল্টেজ সেম বলছিলাম, তাহলে আমাদের সূত্র হচ্ছে Q = CV, তাই না। তাহলে আমাদের যেহেতু ভোল্টেজ এখানে কনস্ট্যান্ট থাকবে, ভোল্টেজ এক পাশে নিয়ে আসলে আমরা কি পাবো, V = Q/C, তাই না। তাহলে আমাদের এখানে Q/C এর যে অনুপাত সেটা থাকবে ধ্রুবক, সেটা ধ্রুবক থাকলে আমাদের সূত্র কি আসবে, এখানে Q1/C1 = Q2/C2, ঠিক আছে, Q/CP / V = V। এটা হচ্ছে সমান্তরাল সমবায়ের সূত্র। তাহলে একটা হচ্ছে আমাদের শ্রেণীতে, আরেকটা হচ্ছে সমান্তরালে, এই দুইটা মনে রাখার চেষ্টা করব। তা এখন আমরা এই যে এখানে ফেরত যাই, আমাদের এই প্রশ্নটা পড়ার চেষ্টা করো সবাই। 3টা ধারক দেওয়া আছে এবং বলা হচ্ছে C2 ধারকটির মধ্যে দু প্রান্তের বিভব পার্থক্য কত। স্পেসিফিক করে যখন বলবে তখন কিন্তু এই যে স্পেসিফিক করে বলছে মানেই তোমাকে এই যে বিভব পার্থক্য বের করার সময় আমাদের ওই সূত্রে যেতে হবে। আমরা একটু আগে যে সূত্রগুলো প্রতিষ্ঠা করে আসছি, তাহলে আমাদের এই যে
C2 হচ্ছে এটা 4, তাহলে এই জিনিসগুলো কিসে আছে? শ্রেণীতে আছে। তাহলে শ্রেণীতে থাকলে কি, শ্রেণীতে কোন সূত্র প্রযোজ্য বলছি? এটা C1 V1 ইকুয়াল C2 V2 ইকুয়াল CS V ইকুয়াল Q, তাই না? তাহলে এখন দেখো যে কোনো দুইটা নিয়ে কাজ করতে হবে, হয় C1 V1 ইকুয়াল C2 V2, অথবা এই যে C2 V2 ইকুয়াল CS V, অথবা CS V ইকুয়াল Q। মানে যে এই সম্পর্ক থেকে যে কোনো দুইটা নিয়ে ম্যাথ করতে হবে, এটা আমরা জানি। তাহলে আমাদের এই যে আমাদের কি দেওয়া আছে দেখো, ভোল্টেজ হচ্ছে টোটাল বর্তনীর ভোল্টেজ দেওয়া আছে, তাহলে এটা নিয়ে আমরা ভি দেওয়া আছে, আমরা লিখে ফেলি। ঠিক আছে, আমাদের টোটাল ভি হচ্ছে 12 ভোল্ট। আমাদের কিউ কিন্তু দেওয়া নেই, কিউ নেওয়া যাবে না, তাই না? ওই সূত্র থেকে কিউ নেওয়া যাবে না। C2 হচ্ছে আমাদের কত? C2 হচ্ছে আমাদের 4। আর টোটাল বর্তনীর তুল্য ধারকত্ব CS কত বের করে নিতে হবে। CS হচ্ছে আমাদের 1/C1 প্লাস 1/C2 প্লাস 1/C3। তাহলে এখানে কত আসে? আমরা এটা মেবি আমরা বের করছিলাম, তাই না? এটা আরেকটা ম্যাথেও আমরা বের করেছিলাম যে তুল্য ধারকত্ব আমাদের কত আসে। ওই ম্যাথে দেখো আমরা CS পেয়েছিলাম 1 মাইক্রোফ্যারাডে। তাহলে এখানে 1 × 10⁻6 ফ্যারাডে, তাই না? তাহলে 1 × 10⁻6 ফ্যারাডে এটা আমরা কিন্তু পাই। তাহলে আমাদের এখন কোন সূত্রে অ্যাপ্লাই করতে হবে? দেখো সূত্রে যাও, যেহেতু শ্রেণী সমবায় আমরা বের করতে বসে C2-র মধ্যে, তাহলে C2 V2 আর আমরা নিব হচ্ছে CS আমাদের কাছে আছে, V আমাদের কাছে আছে, এই দুইটা নিয়ে আমরা এখন কাজ করব। তাহলে আমাদের এখন এই যে C2 V2 ইকুয়াল CSV, তাহলে আমরা V2 বের করব। V2 ইকুয়াল CSV ডিভাইডেড বাই C2। তাহলে CS বের করছো 1 × 10⁻6, ভোল্টেজ 12 ভোল্ট। C2 হচ্ছে আমাদের কত? 4 × 10⁻6, 4 মাইক্রোফ্যারাডে ছিল। বুঝাইতে পারতেছি? তাহলে আমাদের এখানে কিন্তু চলে আসবে, বিভব পার্থক্য চলে আসবে। বুঝতে পেরেছ? এরপর হচ্ছে 2 নাম্বার ম্যাথটা দেখো, C3-তে সঞ্চিত আধান অর্থাৎ কিউ বের করতে বলছে। তাহলে এই যে আমাদের কিউ ইকুয়াল কী হবে? এই যে C3 হচ্ছে শ্রেণী সমবায় যেহেতু আছে, কিউ ইকুয়াল আমাদের হবে C3 V3। তাহলে 2 নাম্বার হচ্ছে কিউ ইকুয়াল হবে C3 V3, তাই না? তাহলে কিন্তু এখন আমাদের আবার কি ভি বের করতে হবে, V3 বের করতে হবে। একইভাবে একটু আগে যেরকম V2 বের করছি, এখন V3 বের করবা। V3 বের করে এখানে মান বসাবা, তাইলেই আমরা আধান পেয়ে যাব। আমাদের পরবর্তী টপিক হচ্ছে আধান ঘনত্ব বা চার্জ ঘনত্ব। এটা আরও নাম আছে, আরও নাম বলা হয়, এটা হচ্ছে তল ঘনত্ব, বা এটাকে বলা হয় পৃষ্ঠ মাত্রিক ঘনত্ব। এবং এই চার্জ ঘনত্বকে আমরা মনে রাখবো সিগমা দিয়ে প্রকাশ করা হয়, সিগমা ইকুয়াল কিউ ডিভাইডেড বাই এ। তাহলে সূত্র হচ্ছে কিউ ডিভাইডেড বাই এ। সূত্র থেকে সংজ্ঞা দেওয়ার চেষ্টা করো, যে এ হচ্ছে ক্ষেত্রফল, তার মানে একক ক্ষেত্রফলে আমাদের যে পরিমাণ আধান থাকে, একক ক্ষেত্রফলে যে পরিমাণ আধান থাকে তাকেই আমরা চার্জ ঘনত্ব বলবো। একক বের করার চেষ্টা করো সূত্র থেকে। এই যে কিউ এর এক হচ্ছে কুলম, ক্ষেত্রফল হচ্ছে মিটার স্কোয়ার, তাহলে কি হবে? মিটার স্কোয়ার উপরে গেলে ইনভার্স হবে, কুলম মিটার ইনভার্স 2। চার্জ ঘনত্বের একক কিন্তু ইম্পর্ট্যান্ট, ঠিক আছে? চার্জ ঘনত্বের একক ইম্পর্ট্যান্ট। এখন এই যে আমরা গোলকের ব্যাপার স্যাপার পড়ে আসছি না, আমাদের বলেছিলাম একটা গোলকের মধ্যে প্লাস কিউ আধান যদি আমরা ছেড়ে দিই, সেটা কি সমগ্র পৃষ্ঠ বরাবর কি ছড়িয়ে যাবে, এবং সেটাতে আমাদের এই যে লম্বভাবে আমাদের তড়িৎ বড়রেখাগুলো নির্গত হবে, ঠিক আছে? এবং আমরা যদি বড়রেখাগুলোকে পিছনে বর্ধিত করি, তাহলে সেটা একটা বিন্দুতে গিয়ে মিলিত হচ্ছে, অর্থাৎ কেন্দ্রে গিয়ে মিলিত হচ্ছে। কেন্দ্র একটা বিন্দু, ঠিক আছে? কেন্দ্র একটা বিন্দু। তাহলে আমরা কেন এই কথাগুলো বলতেছি? আমাদের গোলকের ব্যাসার্ধ যদি আর হয়, ঠিক আছে, গোলকের ব্যাসার্ধ যদি আর হয়, প্রাবল্য ইকুয়াল কী হবে? 1/4πε0 আমরা জানি, Q/r², তাই না? Q/r²। তাহলে যেহেতু এটা আমাদের বিন্দু আধানের ক্ষেত্রে প্রযোজ্য, এই জন্য আমরা এখানে কল্পনা করে নিব যে তড়িৎ বলরেখাগুলোকে পিছনে বর্ধিত করলে সেটা একটা বিন্দুতে মিলিত হয়, সেটা হচ্ছে কেন্দ্র। আমরা এই যে গোলকের ক্ষেত্রে ক্ষেত্রফল সূত্র কি? গোলকের ক্ষেত্রফল হচ্ছে 4πr², আমরা জানি। তাহলে সিগমা ইকুয়াল হবে Q/a এর জায়গায় 4πr², এটা গোলকের ক্ষেত্রে। তো এখান থেকে আমরা কিউ এর মান কি পাচ্ছি? 4πr² সিগমা, আর গুণন করে।
না, এই কিউ এর মান আমরা এই সূত্রে বসাবো। এই কিউ এর মান আমরা এই সূত্রে বসাই দিয়ে আমরা কী পাবো, ই ইকুয়াল আমাদের 1/4 পাই এপসাইলন ইন্টু 4 পাই আর স্কোয়ার সিগমা, কিউ এর মান বসাইলাম ডিভাইডেড বাই আর স্কোয়ার। ঠিক আছে, তো 4 পাই আমাদের কাটা যাচ্ছে, আর স্কোয়ার কাটা যাচ্ছে, কি থাকতেছে, ই ইকুয়াল আমাদের সিগমা ডিভাইডেড বাই এপসাইলন। তাহলে এটা আমরা নতুন আরেকটা সম্পর্ক পেয়ে গেছি যে চার্জ ঘনত্বের সাথে আমাদের প্রাবল্যের সম্পর্ক সমানুপাতিক। তাহলে ই ইকুয়াল আমাদের সিগমা ডিভাইডেড বাই এপসাইলন, এটা আমাদের গোলকের পৃষ্ঠে প্রাবল্য। ঠিক আছে, গোলকের পৃষ্ঠে প্রাবল্যের সম্পর্কে আমরা চার্জ ঘনত্বের সাথে বের করছি, ই ইকুয়াল সিগমা বাই এপসাইলন। এখন ক্ষেত্রফল কি রাশি, স্কেলার রাশি নাকি ভেক্টর রাশি, সেটা কিন্তু আমাদের জানতে হবে। ক্ষেত্রফলের নির্দিষ্ট দিক আছে এবং সেই দিক কোন দিকে কাজ করে সেটাও জানতে হবে। এজন্য ক্ষেত্রফল হচ্ছে আমাদের ভেক্টর রাশি, ক্ষেত্রফল হচ্ছে ভেক্টর রাশি। তাহলে আমরা যদি এটা প্রমাণ করতে চাই যে ক্ষেত্রফল কিভাবে ভেক্টর রাশি, আমরা সামান্তরিক অঙ্কন করব। সামান্তরিকের এই যে দৈর্ঘ্য হচ্ছে এর, প্রস্থ হচ্ছে আমরা নিলাম ডব্লিউ, এবং আমরা এখানে একটা লম্ব টানবো, লম্ব হচ্ছে আমাদের পি, এটা হচ্ছে থিটা। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা যদি সাইন থিটা বসাই, সাইন থিটা ইকুয়াল কী হবে, লম্ব বাই অতিভুজ পি বাই ডব্লিউ। তাহলে আমাদের পি ইকুয়াল হচ্ছে ডব্লিউ সাইন থিটা, পি এর মান পাইছি ডব্লিউ সাইন থিটা। এখন সামান্তরিকের ক্ষেত্রফল ইকুয়াল আমরা কি লিখতে পারি, ক্ষেত্রফল হচ্ছে ভূমি ইন্টু উচ্চতা, ভূমি ইন্টু উচ্চতা, এটা লিখতে পারি। তাহলে ভূমি এর মান হচ্ছে এর, ভূমি হচ্ছে এর, উচ্চতা আমরা পাইছি কি পি এর সমান, উচ্চতা হচ্ছে খাড়া উচ্চতা যেটা, পি হচ্ছে আমাদের ডব্লিউ সাইন থিটা, তাই না। তাহলে আমাদের এ ক্রস বি ইকুয়াল আমরা কি পাইছিলাম, এ বি সাইন থিটা ইটা। তাহলে এখানে ওই যে এ বি সাইন থিটা, তার মানে আমরা লিখতে পারি এল ক্রস ডব্লিউ, তাই না। তাহলে ক্রস গুণন অবশ্যই কি একটা ক্রস গুণনের দিক থাকে, সেটা ডান হাতি স্ক্রু দিয়ে বের করতে হয়, এটা আমরা জানি। তাহলে এখানেও সেম, ক্ষেত্রফলের দিক হচ্ছে হবে আমাদের তলের লম্ব বরাবর। তাহলে আমরা যদি লিখি ক্ষেত্রফলের দিক তলের লম্ব বরাবর বহির্মুখী। ঠিক আছে, ক্ষেত্রফলের দিক তলের লম্ব বরাবর বহির্মুখী। এই যে আমরা আমাদের আয়ত একক ভেক্টর আমরা পড়ে আসছি। ঠিক আছে, এখানে আই ক্যাপ, এখানে যদি আমাদের জে ক্যাপ, এখানে কে ক্যাপ যদি কাজ করে, আই ক্রস জে করে আমরা কি পাইছিলাম, কে পাইছিলাম। তার মানে আই ক্রস জে এর ক্ষেত্রফল হচ্ছে কে, যেটা আমাদের লম্ব বরাবর বাইরের দিকে কাজ করবে। এখানে তো ত্রিমাত্রিক দেখানো সম্ভব না, এখানে তিনটা, একটা আরেকটার সাথে 90 ডিগ্রি কোণে থাকবে, একটা আরেকটার সাথে 90 ডিগ্রি কোণে থাকবে। তাহলে ক্ষেত্রফলের দিক কাজ করবে তলের লম্ব বরাবর বাইরের দিকে। তাহলে আমরা এখন তড়িৎ প্লাস্ক জিনিসটা নিয়ে আলোচনা করব। তড়িৎ প্লাস্ক জিনিসটা সম্পর্কে আমাদের কথাবার্তা বলতে হলে প্রথমেই বলতে হবে এটা একটা স্কেলার রাশি নাকি ভেক্টর রাশি। তাহলে এটা একটা স্কেলার রাশি, এই জিনিসটা আমাদেরকে খেয়াল রাখতে হবে এমসিকিউ এর জন্য। তড়িৎ প্লাস্ক জিনিসটা একটা স্কেলার রাশি এবং সেটাকে আমরা ফাই দিয়ে প্রকাশ করব। ঠিক আছে, আমরা যদি সূত্রটাই লিখে ফেলি প্রথমে, ফাই ইকুয়াল আমাদের এ ই কস থিটা। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের তড়িৎ প্লাস্কের সূত্র। তাহলে এখানে এ হচ্ছে আমাদের কি ক্ষেত্রফল, এ হচ্ছে আমাদের ক্ষেত্রফল, ই হচ্ছে আমাদের তড়িৎ প্রাবল্য, এবং থিটা হচ্ছে এই যে আমাদের ক্ষেত্রফল এবং তড়িৎ প্রাবল্যের যে মধ্যবর্তী কোণ, সেটাই হচ্ছে আমাদের এখানে থিটা। ঠিক আছে, তাহলে আমাদের প্রাবল্যের সাথে ক্ষেত্রফলের যে কোণ সেটা হচ্ছে আমাদের থিটা, এটা আমরা মনে রাখবো এখানে। তাহলে এখানে সূত্র হচ্ছে ফাই ইকুয়াল এ ই কস থিটা। তাহলে এখানে সূত্র থেকে আমাদের একক বের করার চেষ্টা করো সবাই, তড়িৎ প্লাস্কের একক বের করার চেষ্টা করো সূত্র থেকে। আমাদের প্রাবল্য এ হচ্ছে আমাদের ক্ষেত্রফল, ক্ষেত্রফলের একক হচ্ছে মিটার স্কোয়ার, প্রাবল্যের একক হচ্ছে নিউটন পার কুলম। ঠিক আছে, থিটার তো কোনো একক নেই। তাহলে এখানে আমাদের এটা একটু সাজায় বললে হবে নিউটন মিটার স্কোয়ার কুলম ইনভার্স 2। তাহলে তড়িৎ প্লাস্কের একক হচ্ছে নিউটন মিটার স্কোয়ার কুলম ইনভার্স 2, এই জিনিসটা কুলম ইনভার্স 1, নিউটন মিটার স্কোয়ার কুলম ইনভার্স 1, এই জিনিসটা আমরা মনে রাখবো। পরবর্তীতে আমরা যদি এখানে একটা ম্যাথ দেখি, এখানে বলা হচ্ছে এই যে 2 মিটার স্কোয়ার ক্ষেত্রফল বিশিষ্ট কোনো তলের মধ্য দিয়ে 4 নিউটন পার কুলম মানের সুষম তড়িৎ ক্ষেত্র তলের সাথে 60 ডিগ্রি কোণে গমন করছে, তড়িৎ প্লাস্ক নির্ণয় করতে বলছে এবং ছবিও দেওয়া আছে। ঠিক আছে, তাই আমাদের সূত্র কি, সূত্র হচ্ছে আমরা
ফাই ইকুয়াল এ ই কস থিটা, এবং আমাদের ক্ষেত্রফল কত বলা হচ্ছে 2, তড়িৎ প্রাবল্য হচ্ছে 4, থিটা কত হবে এখানে দেখো 60 ডিগ্রি হবে, ম্যাক্সিমাম কিন্তু এখানে 60 ডিগ্রি বসায় দিবে। কিন্তু আমরা থিটার পরিচয় একটু আগে বলছি, ক্ষেত্রফল এবং প্রাবল্যের যে কোণ সেটা, ক্ষেত্রফল আমাদের এইদিকে যাচ্ছে, প্রাবল্য হচ্ছে এইদিকে, তাহলে কোণ হচ্ছে এটা। তো দেওয়া আছে কোণ তলের সাথে, এবং তলের সাথে 60 ডিগ্রি দেওয়া আছে, এটা 90 থেকে মাইনাস করলে কত হবে 30, তাহলে আমাদের থিটা হবে এখানে 30 ডিগ্রি, থিটা হবে এখানে আমাদের 30 ডিগ্রি বসাইলে আমাদের আনসার চলে আসবে। ঠিক আছে, এভাবে এগুলো এমসিকিউতেও আসতে পারে। এই যে আমরা এই জিনিসটা, এই যে ফাই ইকুয়াল এ ই কস থিটা, এটা কিন্তু আমাদের সমতল, ঠিক আছে, সমতলের ক্ষেত্রে তড়িৎ প্লাস্ক, সমতল কোনো একটা জিনিসে, কিন্তু বক্র তলের ক্ষেত্রে তড়িৎ প্লাস্ক জিনিসটা একটু ডিফারেন্স হবে। ঠিক আছে, বক্র তলের ক্ষেত্রে তড়িৎ প্লাস্ক জিনিসটা একটু ডিফারেন্স হবে। তাহলে আমরা যদি একটা বক্র তল অঙ্কন করার চেষ্টা করি, ঠিক আছে, মোটামুটি আমি একটা বক্র তল অঙ্কন করছি, ঠিক আছে, তাহলে আমরা যদি এখানে একটা 3টা পয়েন্ট আইডেন্টিফাই করি, যে কোনো 3টা পয়েন্ট আইডেন্টিফাই করলাম, এবং প্লাস কিউ আধানটা যদি আমরা এখানে স্থাপন করি, সেই প্লাস কিউ আধান থেকে বড় রেখাগুলা পাস করবে কি না, অবশ্যই পাস করবে, এবং অনেকগুলা বড় রেখা আমাদের এই বক্রতলের মধ্য দিয়েও যাবে। ঠিক আছে, অনেকগুলা বড় রেখা বক্রতলের মধ্য দিয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমাদের এখন এখানে আইডেন্টিফাই করতে হবে থিটা কি এখানে প্রত্যেকটা থিটা এখানে সেম হবে। তার আগে আমাদেরকে থিটা তো আমরা পরিচয় জানি, থিটা হচ্ছে আমাদের এ এবং ই, ক্ষেত্রফল এবং প্রাবল্যের মধ্যবর্তী কোণ। তাহলে এই যে আমরা 3টা পয়েন্ট এখানে আইডেন্টিফাই করছি, এই 3টা পয়েন্টে ক্ষেত্রফল কোন দিকে কাজ করবে, আমরা জানি ক্ষেত্রফল হচ্ছে তলের সাথে লম্ব বরাবর কাজ করে, তাই না? তাহলে এখানে প্রত্যেকটা ক্ষেত্রফল 90 ডিগ্রি কোণে কাজ করবে। তাহলে দেখো আমাদের এই থিটা, এটা হচ্ছে এ এবং এটা হচ্ছে ই, ঠিক আছে, ই এর দিক ই, আর এটা হচ্ছে এ। ঠিক আছে, আমাদের নীল যে লাইনটা সেটা হচ্ছে তড়িৎ প্রাবল্যের দিক, আর এটা হচ্ছে ক্ষেত্রফল। ঠিক আছে, তাহলে এখানে কি এই যে এই থিটা এবং এই থিটা, প্রত্যেকটা থিটা কি এখানে সেম হচ্ছে? সেম হচ্ছে না। তাহলে বক্র তলের ক্ষেত্রে ইম্পর্টেন্ট কথা, থিটা এখানে সেম হচ্ছে না। আমাদের সমতলের ক্ষেত্রে কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রে থিটা সেম হবে, এখানে থিটা সেম হচ্ছে না। তাহলে আমাদের এখানে বক্রতলের প্রথম কথা, এখানে থিটা ভিন্ন। ঠিক আছে, থিটা ভিন্ন, থিটা যদি ভিন্ন হয় আমাদের ফাই, প্রত্যেকটা বিন্দুতে আমাদের ফাইও কী হবে? ভিন্ন হবে। এ পয়েন্টে তড়িৎ প্লাস্কের যে মান, এ পয়েন্টে যে মান, এ পয়েন্টে যে মান, আলাদা আলাদা মান হবে। ঠিক আছে, তাহলে আমাদের এখানেও ফাই ভিন্ন হবে, থিটা ভিন্ন হওয়ার কারণে আমাদের তড়িৎ প্লাস্কের মান ভিন্ন হবে। তাহলে প্রত্যেকটা বিন্দুতে আলাদা আলাদা তড়িৎ প্লাস্ক। আমরা যদি এই যে ক্ষুদ্র অংশে ডি ফাই হচ্ছে ক্ষুদ্র অংশের তড়িৎ প্লাস্ক, সেটা যদি আমরা লিখি ই ডিএস, ক্ষেত্রফলের পরিবর্তে হবে এখন ডিএস, কারণ স্পেসিফিক ক্ষুদ্র অংশের ক্ষেত্রফল হচ্ছে আমরা ধরবো ডিএস, কারণ এখানে আমাদের থিটা সেম হচ্ছে না এবং ক্ষেত্রফলও এখানে সেম হবে না, ডিএস কস থিটা। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে ক্ষুদ্র অংশের কি আমাদের তড়িৎ প্লাস্ক। অনেকগুলো ক্ষুদ্র অংশের তড়িৎ প্লাস্ককে একসাথে সামেশন করলে আমরা পাবো মোট তড়িৎ প্লাস্ক, অর্থাৎ এখানে ইন্টিগ্রেশন করতে হবে, তাহলে কস থিটা আসে কি ডট গুণনে আমরা জানি, তাহলে আমরা ই ডট ডিএস ভেক্টর লিখতে পারি। তাহলে এই জিনিসটা হচ্ছে আমাদের বক্র তলের ক্ষেত্রে তড়িৎ প্লাস্ক বের করার সূত্র, ইন্টিগ্রেশন ই ডট ডিএস, ডিএস হচ্ছে ক্ষুদ্র অংশের ক্ষেত্রফল। বুঝাইতে পারছি? পরবর্তীতে হচ্ছে একটু আগে ছিল বক্রতল, আর এখন হচ্ছে বদ্ধতল। ঠিক আছে, বদ্ধতল, তাহলে বদ্ধতল জিনিসটা হচ্ছে ক্লোজড সারফেসে থাকবে। আমরা ক্লোজড সারফেস বলতে বুঝবো আমরা যে কোনো একটা বিন্দু থেকে শুরু হইলে আবার আগের বিন্দুতে ফেরত আসতে হবে, এটা হচ্ছে ক্লোজড সারফেস। আমরা যদি একটা আবদ্ধ ক্ষেত্র অঙ্কন করতে চাই, ঠিক আছে, আবদ্ধ ক্ষেত্র অঙ্কন করতে চাই, তাহলে আমরা ধরলাম এ থেকে আমরা শুরু করব। ঠিক আছে, তাহলে এ থেকে বিতে যাবে, বি থেকে সিতে যাবে, আবার পিছনের তলগুলা ইয়ে করে আবার কিসে আসবে, এতে ফেরত আসবে। এটাই হচ্ছে আমাদের বদ্ধ তল। তাহলে বদ্ধ তলের ক্ষেত্রে আমরা যদি এই যে এতে আরক উৎস রাখি, সে আরক উৎস আবার আমাদের কোনো বিচ্যুতি ছাড়াই যদি এতেই ফেরত আসে, তাহলে সেটাকে আমরা বলবো বদ্ধ তল। আর বদ্ধ তলের ক্ষেত্রে
আমাদের প্রত্যেকটা তলের কি করতে হবে, তড়িৎ ফ্লাক্স আলাদা আলাদা বের করতে হবে। প্রত্যেকটা তলের তড়িৎ ফ্লাক্স আলাদা আলাদা বের করে কি করতে হয়, যোগ করতে হয়। তাহলে আমরা একটু আগে বক্র তলের ক্ষেত্রে যেটা পাইছিলাম, আমাদের ফাই ইকুয়াল ইডিএস কস থিটা। তাহলে এখানেও কি হবে দেখো, এখানেও এই যে এই তলের জন্য একটা ডিএস, এ তলের জন্য আরেকটা ডিএস, এ তলের জন্য আরেকটা ডিএস, এবং থিটাও ভিন্ন ভিন্ন হবে। তাহলে এইভাবে ভিন্ন ভিন্ন হলে আমাদের কি করতে হয়, ইন্টিগ্রেশন করতে হয়। তাহলে এখানেও ফাই ইকুয়াল আমাদের বের করতে হলে ইন্টিগ্রেশন করতে হবে, ইন্টিগ্রেশন ইডিএস কস থিটা। বক্রতল এবং বদ্ধতল এই দুইটার মধ্যে বেসিক ডিফারেন্স কোথায়, বেসিক ডিফারেন্স হচ্ছে এই যে এটা যে বিন্দু থেকে শুরু হয়েছে আবার ওই বিন্দুতেই ফেরত আসবে, ঠিক আছে। বক্রতলে কিন্তু সেটা হয় নাই। এই যে আবদ্ধ তল এটাকে প্রকাশ করা হয় এই যে ইন্টিগ্রেশন চিহ্নটার উপরে আমরা এই একটা জিরো দিব, তার মানে এটা দ্বারা বোঝাচ্ছি এটা হচ্ছে একটা আবদ্ধ তলে আমরা বের করতেছি, বুঝতে পারতেছি। আবদ্ধ তল হচ্ছে আমরা এই যে এই চিহ্নটা দিয়ে প্রকাশ করব। তাহলে এখানেও আমরা আবদ্ধ তল ই ডট ডিএস পাবো। তো এই হচ্ছে বেসিক ডিফারেন্স বক্রতল এবং বদ্ধ তলের ক্ষেত্রে। এখন এই অধ্যায়ের শেষ টপিক হচ্ছে গাউসের সূত্র। বিজ্ঞানী গাউস যে সূত্র দিয়েছে সেটা হচ্ছে গাউসের সূত্র। তাহলে গাউসের সূত্র জিনিসটা কি বলতেছে, এটা বলতেছে যে আমরা কোন একটা কল্পিত বদ্ধ তল, ঠিক আছে, এখানেও বদ্ধ তলের কাহিনী আসতেছে। কল্পিত বদ্ধ তলের ক্ষেত্রে আমাদের যে তড়িৎ ফ্লাক্স, ঠিক আছে, কল্পিত বদ্ধ তলের তড়িৎ ফ্লাক্স, ওই জিনিসটা আমাদের মোট আধান হচ্ছে আমাদের কিউ ইন্টু 1/এপসাইলন নটের সমান হবে। তাহলে বিজ্ঞানী গাউস কি বলতেছে, কোনো একটা কল্পিত বদ্ধ তলে তড়িৎ ফ্লাক্স হবে আমাদের মোট আধানের সাথে 1/এপসাইলন নট গুণ করলে যে মান পাওয়া যাবে সেটাই। তাহলে আমরা যদি এই জিনিসটা একটু খেয়াল করার চেষ্টা করি, আমরা একটু প্রমাণের দিকে যাই। আমরা একটা যদি আবদ্ধ তল হিসেবে যদি একটা ঘনক চিন্তা করি, ঠিক আছে, আমার ঘনক অঙ্কন করা হবে না, জাস্ট বোঝানোর জন্য যতটুকু পারতেছি ততটুকু অঙ্কন করতেছি, ঠিক আছে। তাহলে আমাদের এটাকে যদি আমরা একটা ঘনক ধরি, ঘনকের হচ্ছে 6টা পৃষ্ঠ থাকবে, তাই না। তাহলে আমাদের 6টা পৃষ্ঠে আমরা যদি ঘনকে প্রাইমারিরই এই প্লাস কিউ আধানটা ছেড়ে দেই, প্লাস কিউ আধানটা ঘনকের সমগ্র পৃষ্ঠ বরাবর কি হবে, ছড়িয়ে যাবে। এই বেসিকগুলো আমরা জানি এবং বলরেখা অতিক্রম করবে, ঠিক আছে। তাহলে আমাদের এখানে আমরা ধরলাম হচ্ছে এই যে আমাদের তড়িৎ প্রাবল্যের যে রেখাগুলো বলরেখা এগুলো অতিক্রম করতেছে, ঠিক আছে। এবং আমরা জানি প্রত্যেকটা তলে ক্ষেত্রফল হবে তলের লম্ব বরাবর বহির্মুখী। তাহলে ক্ষেত্রফল হচ্ছে এদিকে কাজ করবে, তলের লম্ব বরাবর বাইরের দিকে কাজ করবে আমাদের ক্ষেত্রফল, ঠিক আছে। তাহলে দেখো ক্ষেত্রফল যেদিকে তড়িৎ প্রাবল্য একই দিকে, তাহলে একই দিকে হলে থিটা এখানে কত, একই দিকে হলে থিটা এখানে 0 ডিগ্রি। একই দিকে বা সমান্তরাল যদি থাকে থিটা কত হয়, 0 ডিগ্রি হয়। তাহলে আমরা একটু আগে আবদ্ধ, এটা একটা আবদ্ধ তল, আমরা একটু আগে আবদ্ধ তলে তড়িৎ ফ্লাক্স সূত্র কি পাইছিলাম, আমাদের সূত্র পেয়েছিলাম ফাই ইকুয়াল ইন্টিগ্রেশন, এই যে আবদ্ধ তলের ইন্টিগ্রেশন ই ডট ডিএস, তাই না, এটা পেয়েছিলাম। তাহলে আমাদের এই যে ইন্টিগ্রেশন মানে এখানে কয়টা তলের ইন্টিগ্রেশন হবে, মানে যোগফল 6টা তলের যোগফল। তাহলে প্রত্যেকটা তলে আমাদের থিটা হচ্ছে 0 ডিগ্রি, তাই না। এই যে ই এবং এ একই দিকে সমান্তরালে আসে, এজন্য থিটা হচ্ছে 0 ডিগ্রি। তাহলে আমরা কি লিখতে পারি, আমরা এই যে আমরা ই এ কস 0 ডিগ্রি লিখতে পারি একটা তলের জন্য, আরেকটা তলের জন্য ই এ কস 0 ডিগ্রি। এভাবে কয়বার হবে, এভাবে 6বার হবে, কারণ 6টা তল এখানে আছে, ঠিক আছে। 6টা তল আমরা লিখব। তাহলে আমি সংক্ষেপে লেখার চেষ্টা করছি। 6টা তল লিখলে কি হবে, 6 যোগ হবে, ঠিক আছে, 6 ই এ, সবগুলো যোগ করলে হবে 6 ই এ কস 0 ডিগ্রি। কস 0 ডিগ্রির মান 1, তাহলে এখানে আনসার হচ্ছে 6 ই এ। তাহলে বিজ্ঞানী গাউস এই 6 ই এর মান ক্যালকুলেট করে বের করছে যে এটা কিউ/এপসাইলন নটের সমান হবে। তাহলে বিজ্ঞানী গাউস 6 ই এ এই জিনিসটার মান কিউ/এপসাইলন নটের সমান বলতেছে, ঠিক আছে। তাহলে গাউসের সূত্রের পূর্ণাঙ্গ রূপ হচ্ছে ফাই ইকুয়াল ইন্টিগ্রেশন বদ্ধতল ই ডিএস ইকুয়াল কিউ/এপসাইলন নট। এটা হচ্ছে গাউসের সূত্রের পূর্ণাঙ্গ রূপ, বুঝে গেছে। তো এই জিনিসটা আমরা মনে রাখবো। এখন তাহলে গাউসের সূত্রের বিবৃতি কি হবে, গাউসের সূত্রের বিবৃতি যদি আমরা দিতে চাই, আমরা কি বলছি, কোনো একটা কল্পিত বদ্ধ তলে, ঠিক আছে, তাহলে আমরা বলবো তড়িৎ ক্ষেত্রে অবস্থিত কোনো বদ্ধ কল্পিত তলের তড়িৎ ফ্লাক্স
তড়িৎ ফ্লাস্ক ওই তল দ্বারা বেষ্টন করে রাখবে যে আধানগুলা, বেষ্টিত মোট আধানের 1/ε0 গুণের সমান হবে। বুঝাইতে পারছি? এটা হচ্ছে বিবৃতি, আমরা মুখস্থ করে নিব। তাহলে গাউসের সূত্র থেকে যদি একটা এমসিকিউ দেখি, আমরা প্রশ্ন পড়ার চেষ্টা করো। 1 মিটার বাহু বিশিষ্ট একটি ঘনকের কেন্দ্রে 10⁻7 কুলম্ব মানের একটা বিন্দু চার্জ অবস্থিত। ওই এর তলের মধ্য দিয়ে অতিক্রান্ত তড়িৎ ফ্লাস্ক বের করতে বলছে। কি দেওয়া আছে? আধান 10⁻7 কুলম্ব দেওয়া আছে, ঠিক আছে, এবং বলছে তড়িৎ ফ্লাস্ক ফাই। তাহলে গাউসের সূত্র থেকে আমরা পাইছি ফাই ইকুয়াল আমাদের Q/ε0, এটা কিন্তু আমরা পাইছি একটু আগেই, তাই না? তাহলে এই যে কিউ দেওয়া আছে 10⁻7, ε0 এর মান মুখস্থ রাখতে হবে 8.854, 10⁻12 করলে আমরা মান পেয়ে যাব। বুঝাইতে পারছি? শেষ হয়েও হইতেছে না, তাই না? এই অধ্যায় খুবই বড় এবং আমরা শেষ প্রান্তে চলে এসেছি। এটা একটা ছোট টপিক এমসিকিউর জন্য, না বললেই নয়। ঘনকোণ, ঠিক আছে, ঘনকোণ হচ্ছে একটা কি, এটা কি দ্বিমাত্রিক কোণ নাকি ত্রিমাত্রিক কোণ? এটা অবশ্যই একটা ত্রিমাত্রিক কোণ। প্রথম কথা, ঘনকোণ একটা ত্রিমাত্রিক কোণ। এবং এটার বাস্তব উদাহরণ কি হয়? এই যে ঝালমুড়ি মামারা যে মুড়ি বিক্রি করে, মুড়ির ঠোঙ্গায় একটা ঠোঙ্গা, কোন আকৃতির একটা ঠোঙ্গা সৃষ্টি করে, এখানে তোমাকে হচ্ছে দিয়ে দেয়, তাই না? তাহলে মুড়ির ঠোঙ্গায় যে উৎপন্ন কোণ, সেটাকে ঘনকোণ বলা যেতে পারে, ঠিক আছে? মুড়ির ঠোঙ্গে উৎপন্ন কোণকেই ঘনকোণ বলা যেতে পারে। এবং ইম্পর্টেন্ট কথা এখানে একটাই, সেটা হচ্ছে ঘনকোণের একক। ঘনকোণের একক হচ্ছে স্টেরিডিয়ান। ঘনকোণের একক হচ্ছে স্টেরিডিয়ান, এটাকে SR দিয়ে প্রকাশ করে। ঘনকোণের একক হচ্ছে স্টেরিডিয়ান। এই হচ্ছে আমাদের স্থির তড়িৎ নিয়ে যত থিওরি ছিল আমরা সবগুলো আলোচনা করার চেষ্টা করেছি, ঠিক আছে? এখন আমরা ম্যাথ দেখব।